Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class. And today's topic is aims of epidemiology. হেডফোন পাস নাই? So, aims of epidemiology. According to the International Epidemiological Association, IEA, epidemiology has three main aims. তাহলে এই যে ইন্টারন্যাশনাল এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা এপিডেমিওলজির তিনটা এইম নির্ধারণ করে দিয়েছে। এই এইম তিনটা সবাই মুখস্থ করে ফেলবে। তার প্রথমটা নাম্বার 1 হচ্ছে to describe the distribution and magnitude of health and disease problems in human populations. তাহলে মানব জাতির মধ্যে স্বাস্থ্যগত সমস্যার ডিস্ট্রিবিউশন এবং মাত্রা এটা ডেসক্রাইব করা হচ্ছে এপিডেমিওলজির একটা উদ্দেশ্য। So number 1 objective of epidemiology is to describe the distribution and magnitude of health and disease problems in human populations. Number 2 aims to identify etiological factors, that is risk factors in the pathogenesis of the disease. একটা অসুখের কারণগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নির্ণয় করা বা চিহ্নিত করা, এটাই হচ্ছে এপিডেমিওলজির দ্বিতীয় বৈশিষ্ট্য। To identify etiological factors or risk factors in pathogenesis of disease. Number 3, to provide data essential to the planning, implementation, and evaluation of services for the prevention, control, and treatment of disease, and to the setting up of priorities among those services. অর্থাৎ আমাদের এই স্বাস্থ্য ক্ষেত্রে বা বিভিন্ন স্বাস্থ্য বা পরিবেশগত ক্ষেত্রে যে সার্ভিসগুলো দেওয়া হয় তার জন্য ডাটা বা তথ্য লাগে, যে কোন ক্ষেত্রে কোন সেবাটা লাগবে, কোন ওষুধটা লাগবে, কোন জনবল বেশি করে তৈরি করতে হবে। তো এরকম কোন ক্ষেত্রে কি দরকার বা সমস্যাগুলো কি কি সেটার বিষয়ে তথ্য সরবরাহ করলে সেটার ভিত্তিতে প্ল্যানিং করা হয় কোনো একটা সার্ভিসের, তার ভিত্তিতে সেটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করা হয় এবং সেই সার্ভিসটা কিভাবে চলছে। আমরা যদি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট ঠিকমতো দিতে থাকি মানুষকে, বা ম্যালেরিয়ার ডাক্তার ওষুধ সবকিছু যদি অ্যাভেলেবল থাকে, তাহলে ম্যালেরিয়া কমে যাওয়ার কথা। তো ম্যালেরিয়া কমছে কিনা
সেটা যদি আমরা ইভালুয়েট করি এই সার্ভিস চালু হওয়ার 1 বছর পরে বা 6 মাস পরে, তাহলে বোঝা যাবে যে ম্যালেরিয়া যদি কমতে থাকে তাহলে সার্ভিসটা ভালো চলছে। আর যদি না কমতে থাকে তাহলে বোঝা যাবে সার্ভিসটা ঠিকমতো চলছে না। তার মধ্যে পরিবর্তন বা চেঞ্জ আনতে হবে। এই কারণে কোন সার্ভিসকে যদি ইভালুয়েট করতে হয় তাহলেও এপিডেমিওলজিক্যাল ডাটা দরকার হয়। এই সার্ভিসগুলো আল্টিমেটলি কেন দেওয়া হয়? ফর প্রিভেনশন, রোগ প্রতিরোধের জন্য, কন্ট্রোলের জন্য বা নিয়ন্ত্রণের জন্য অথবা ট্রিটমেন্টের জন্য। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যা থাকে কিন্তু আমাদের রিসোর্স লিমিটেড। তখন কি প্রশ্ন আসে যে কোন সেবাটা আমরা আগে দেব? সেটা প্রায়োরিটি ঠিক করতে হয়, অগ্রাধিকার ঠিক করতে হয়। তো এই অগ্রাধিকার ঠিক করার জন্যেও আমাদের তথ্য উপাত্ত প্রয়োজন হয়। এ কারণে থার্ড অবজেক্টিভ যেটা এর মধ্যে অনেকগুলো কথা আছে। যে সার্ভিস প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন এর জন্য ডাটা প্রদান করবে এই এপিডেমিওলজি। আল্টিমেটলি সেটা রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ বা ট্রিটমেন্টের কাজে এবং অনেক সমস্যার মধ্যে আমরা যে সার্ভিস গুলো আগে দিতে হবে তার প্রায়োরিটি ঠিক করার ক্ষেত্রে সেই ডাটা গুলো কাজে লাগে। So number 3 aims of epidemiology is to provide data essential to planning, implementation and evaluation of services for the prevention, control and treatment of disease and to the setting up of priorities among those services. Ultimate aim of epidemiology. The ultimate aim of epidemiology is to lead to effective action to eliminate or reduce the health problem or its consequences, to provide the health and well-being of society as a whole. আলটিমেটলি এপিডেমিওলজির এইম হচ্ছে কিছু অ্যাকশন নেওয়া কি কাজের জন্য? রোগ দূর করার জন্য বা রোগ বা তার কনসিকুয়েন্স বা পরিণতি কমিয়ে আনার জন্য এবং আলটিমেটলি সোসাইটির সবার স্বাস্থ্যগত উন্নয়নের জন্য। সে কারণে এটা আবার আলাদাভাবে জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য আল্টিমেট এইম অফ এপিডেমিওলজি? তাহলে ওই ৩ টা ছিল মেইন মানে ওভারঅল অবজেক্টিভ আর এইটা আল্টিমেট বা মেইন অবজেক্টিভ। তাহলে যদি এইমস অফ এপিডেমিওলজি আসে অথবা অবজেক্টিভ অফ এপিডেমিওলজি আসে, ওই ৩ টা দেওয়ার পরে এটাও দিয়ে দিবে যে আল্টিমেট এইম অফ এপিডেমিওলজি হচ্ছে এটা। The ultimate aim of epidemiology is to lead to effective action to eliminate or reduce the health problem or its consequences, to promote the health and well-being of society as a whole. এপিডেমিওলজিতে কতগুলো বিষয় মেজারমেন্ট বা পরিমাপ করতে হয় সেগুলোকে বলা হয় মেজারমেন্টস ইন এপিডেমিওলজি। তো তার মধ্যে মৃত্যু সংক্রান্ত যে মেজারমেন্ট সেগুলোকে বলা হয় মেজারমেন্ট অফ মর্টালিটি, অর্থাৎ কোন কারণে কোন কোন বয়সের মানুষ, কোন দেশের মানুষ, কোন অঞ্চলের মানুষ মারা যাচ্ছে সেই মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান মেজার করার যে ইন্ডিকেটর বা টুল সেটা হচ্ছে মেজারমেন্ট অফ মর্টালিটি। তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ মরবিডিটি। মরবিডিটি মানে অসুস্থতা, অসুস্থতা সংক্রান্ত, অর্থাৎ কোন অসুখ কোথায় কেমন হচ্ছে কাদের হচ্ছে সেই অসুখগুলোর বিভিন্ন টুল দিয়ে মেজার করা হয়, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ মরবিডিটি। তারপরে মেজারমেন্ট অফ ডিসেবিলিটি। আমরা জানি যে ক্রনিক ডিজিজ বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার এগুলোর কারণে মানুষের অঙ্গহানি হয় বা তার মধ্যে কর্মক্ষেত্রে অক্ষমতা ডেভেলপ করে, সেটাকে বলা হয় ডিসেবিলিটি। তো এই ডিসেবিলিটি মেজারমেন্টের জন্য কিছু টুল আছে, এগুলোকে বলা হয় মেজারমেন্ট অফ ডিসেবিলিটি। তারপরে মেজারমেন্ট অফ ন্যাটালিটি। ন্যাটালিটি একজনের কয়টা বাচ্চা হচ্ছে, কততম বার প্রেগনেন্ট হচ্ছে, ফ্যামিলি মেম্বার কত, এরকম এই জাতীয় কিছু পরিসংখ্যান মেজার করার জন্য মেজারমেন্ট অফ ন্যাটালিটি ইউজ হয়। তাহলে এপিডেমিওলজিতে যে মেজারমেন্ট গুলো আছে তার মধ্যে প্রথম দিকে হচ্ছে মেজারমেন্ট অফ মর্টালিটি বা মৃত্যু সংক্রান্ত মেজারমেন্ট, মেজারমেন্ট অফ মরবিডিটি বা অসুস্থতা সংক্রান্ত মেজারমেন্ট, তারপরে মেজারমেন্ট অফ ডিসেবিলিটি এন্ড মেজারমেন্ট অফ নেটালিটি। এরপরে আছে মেজারমেন্ট অফ প্রেজেন্স, absence or distribution of the characteristics or attributes of the disease. তাহলে ডিজিজের কোন ফ্যাক্টর গুলো প্রেজেন্ট আছে, অ্যাবসেন্স আছে অথবা কাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউটেড সেটা মেজার করা।
এরপরেও আছে মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, মানুষের কি কি চিকিৎসা সংক্রান্ত চাহিদা আছে, হেলথ কেয়ার ফেসিলিটি কি কি আছে, সেগুলো মেজারমেন্ট করারও আলাদা টুল আছে। তারপরে ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এন্ড আদার রিলেটেড ইভেন্টস। এখন একটা হসপিটাল শুধু তৈরি করে রাখলেই হবে না, সেই হসপিটাল ইউটিলাইজেশন হতে হবে, অর্থাৎ সেই হসপিটালে মানুষ সেবা নিতে আসছে কিনা, সেই সার্ভিস গুলো বা সেই যন্ত্রপাতি গুলো বা যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো প্রপারলি ইউটিলাইজেশন হচ্ছে কিনা, সেগুলো মেজার করার আবার কিছু টুল আছে, সেগুলোকে বলা হয় মেজারমেন্ট অফ ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিসেস এন্ড আদার রিলেটেড ইভেন্টস। এরপরে 7 নম্বরে হচ্ছে মেজারমেন্ট অফ প্রেজেন্স, অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দা এনভায়রনমেন্টাল এন্ড আদার ফ্যাক্টরস সাসপেক্টেড অফ কজিং ডিজিজ। আমরা জানি যে ডিজিজ হওয়ার ক্ষেত্রে অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও দায়ী থাকে। তো সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোর মধ্যে কোনটা কিভাবে দায়ী, কোনটা আছে কোনটা নাই, কোনটা কাদের আছে কোন জায়গায় আছে, সেগুলো মেজার করা হয় এপিডেমিওলজিতে। এন্ড তারপরে হচ্ছে এটা 7 এর পরে এটা 8 হবে, ভুল করে 6 লেখা হয়েছে। The measurement of demographic variables. Demographic variables মানে হচ্ছে এজ, সেক্স, অকুপেশন, ইনকাম, রেসিডেন্সিয়াল এরিয়া, এইসব বিষয়গুলো। তো এই এপিডেমিওলজিতে একজন মানুষের বা কোনো একটা পপুলেশনের এরকম ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বা ভেরিয়েবল গুলো মেজার করা হয়। তাহলে আমরা এখানে পেলাম যে এপিডেমিওলজিতে 8টা জিনিস মেজার করা হয় মূলত: মেজারমেন্ট অফ মর্টালিটি, মেজারমেন্ট অফ মরবিডিটি, মেজারমেন্ট অফ ডিসেবিলিটি, মেজারমেন্ট অফ নেটালিটি, তারপরে মেজারমেন্ট অফ প্রেজেন্স, অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ দ্য ডিজিজ, measurement of medical needs, healthcare facilities, utilization of health services, and other related events, measurement of the presence, absence, or distribution of the environmental and other factors suspected of causing the disease, and lastly, measurement of demographic variables. এখন এপিডেমিওলজিতে এই যে 8 রকমের মেজারমেন্টের কথা বললাম, এইগুলো মেজার করার জন্য মূলত 3টা টুল ইউজ করা হয়: রেটস, রেশিও এন্ড প্রপোর্শনস। এই রেট, রেশিও, প্রপোর্শন এই 3টাকে বলা হয় টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে যে হোয়াট আর দা টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি, তাহলে কিন্তু উত্তর হবে এই 3টা: রেট, রেশিও, প্রপোর্শন। আবার যদি প্রশ্ন এভাবে থাকে যে হোয়াট আর দা মেজারমেন্টস ইন এপিডেমিওলজি, তাহলে কিন্তু আগে যে 8টা মেজারমেন্ট বললাম ওইটা আসবে। এটা সবাই ভালো করে খেয়াল করো, অনেক সময় ভুল উত্তর দিয়ে দাও তোমরা যে হোয়াট আর দা মেজারমেন্টস অফ এপিডেমিওলজি, তাহলে আগের যে 8টা মেজারমেন্ট বলেছি ওইটা আসবে। আর যদি আসে যে হোয়াট আর দা টুলস অফ মেজারমেন্ট ইন এপিডেমিওলজি, তাহলে কিন্তু উত্তর হবে এই 3টা: রেট, রেশিও এন্ড প্রপোর্শন। এখন আমরা দেখি যে রেট কাকে বলে। রেটের বাংলা হচ্ছে হার, ঠিক আছে? এটা কিভাবে করা হয়, ডিফাইন করা হয় যে a rate measures the occurrence of a particular disease or event in a population during a specified time period. যেমন আমরা মেজার করি বার্থ রেট, ডেথ রেট, এগুলো হচ্ছে রেট। তো খেয়াল করে দেখবে যে এই রেট ক্যালকুলেশনের জন্য কয়েকটা এলিমেন্ট লাগে। নিউমারেটর অর্থাৎ লব, যেটা ভগ্নাংশের উপরে থাকে, উপরেটা হচ্ছে লব বা নিউমারেটর, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর বা হর। একটা নির্দিষ্ট সময় টাইম স্পেসিফিকেশন লাগে, যেটা 1 বছর বা 2019 সন বা 20 সন, এরকম একটা টাইম নির্ধারণ লাগে। এবং একটা মাল্টিপ্লায়ার অর্থাৎ পাশে ইনটু, অর্থাৎ যত জন পপুলেশনের মধ্যে আমরা জিনিসটা প্রকাশ করতে চাই তত জন পপুলেশন দিয়ে গুণ করতে হবে। আমরা যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 1000 জনে কয় জনের জন্ম হয় সেটা বের করি, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। যদি 1 লাখ জনগণের মধ্যে প্রতি বছর কয়টা শিশুর জন্ম হয় সেটা বের করতে চাই, তাহলে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ রেট হিসাব করার জন্য 3টা মেইন কম্পোনেন্ট লাগে: নিউমারেটর, ডিনোমিনেটর এবং মাল্টিপ্লায়ার। আর এছাড়া লাগে টাইম স্পেসিফিকেশন, যেটা কোন সনের সেটা নির্ধারণ করতে হয়। তাহলে আমি
পরের কোনো ক্লাসে আবার ডিটেলস সূত্র দেখাবো। এখন মুখে বলি যে আমরা যদি কোনো এলাকার ধরো ময়মনসিংহ শহরের বার্থ রেট বের করতে চাই 2020 সনের, তাহলে কি করতে হবে? 2020 সনের যে জনসংখ্যা স্ট্যাটিক না, এটা জানুয়ারি মাসে একরকম থাকে, ডিসেম্বর মাসে আরেক রকম থাকে। যেহেতু জনসংখ্যা চেঞ্জ হয়, এই কারণে এই সমস্ত হিসাবের ক্ষেত্রে বছরের মধ্যবর্তী যে জনসংখ্যা অর্থাৎ জুন মাসের 30 তারিখ বা 1 জুলাইয়ের যে জনসংখ্যা, সেটাকে স্ট্যান্ডার্ড বা ডিনোমিনেটর হিসেবে ধরতে হয়। ওটাকে বলা হয় এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন। তাহলে ময়মনসিংহ শহরের 2020 সনের বার্থ রেট যদি আমি বের করতে চাই, তাহলে আমার ডিনোমিনেটর বা নিচেরটা হবে, ধরো ময়মনসিংহের পপুলেশন 2020 সনের জুন মাসের 30 তারিখ বা জুলাই মাসের 1 তারিখ 3 লাখ। তাহলে এই 3 লক্ষ এটা হবে ডিনোমিনেটর। আর 2020 সনের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধরো 1000 শিশু জন্মগ্রহণ করেছে নতুন, তাহলে এই 1000টা হবে নিউমারেটর। আর আমি যদি 1000 দিয়ে প্রকাশ করতে চাই তাহলে পাশে 1000 গুণ হবে, আর আমি যদি 1 লাখে প্রকাশ করতে চাই তাহলে 1 লাখ দিয়ে গুণ হবে। গুণ করে যে হিসাবটা আসবে সেটাকে আমরা বলবো যে 2020 সনে ময়মনসিংহ শহরের বার্থ রেট হচ্ছে ধরো 10 পার 1000 পপুলেশন, প্রতি 1000 লোকে 10টা শিশু জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে তাহলে বার্থ রেট অফ ময়মনসিংহ সিটি। এইভাবে নিউমারেটর, ডিনোমিনেটর এবং মাল্টিপ্লায়ার সেট করে হিসাব করে রেট বের করতে হয়। তো একটা জিনিস খেয়াল করবে যে রেটের ক্ষেত্রে নিউমারেটরটা অবশ্যই ডিনোমিনেটরের অংশ। অর্থাৎ আমার যে মোট যে জনসংখ্যা, তার মধ্যেই কয়জন জন্মগ্রহণ করেছে। আমার জনসংখ্যা 3 লাখ, যে 1000 শিশু নতুন জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই 3 লাখেরই অংশ। অর্থাৎ নিচে টোটালটা, উপরে হচ্ছে ওই 3 লাখেরই অংশ যেটা জন্মগ্রহণ করেছে। আর মাল্টিপ্লায়ার হচ্ছে আমি যত দিয়ে প্রকাশ করতে চাই। অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখতে হবে রেটের ক্ষেত্রে, in case of rate, numerator is always a part of denominator, অর্থাৎ লবটা হরেরই একটা অংশ। এরপরে আসি রেশিও। Ratio expresses a relation in size between two random quantities. Here numerator is not a component of denominator. এই রেট আর রেশিওর মধ্যে পার্থক্য এটা, যে রেশিওর ক্ষেত্রে নিউমারেটরটা ডিনোমিনেটরের কোনো অংশ নয়, লবটা হরের কোনো অংশ নয়। রেশিওর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা জিনিসের অনুপাত হিসাব করা হয়। যেমন রেশিও ইজ দ্য রেজাল্ট অফ ডিভাইডিং ওয়ান কোয়ান্টিটি বাই অ্যানাদার, যেমন সেক্স রেশিও, ডক্টর পপুলেশন রেশিও, নার্স পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও। It is expressed in the form of x:y বা x/y। এখন সেক্স রেশিও, মেল ফিমেল, মেল জনসংখ্যা অনুপাত ফিমেল জনসংখ্যা, এখানে মেল ফিমেলের অংশ না। বা ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নিচে হচ্ছে টোটাল জনগণ, এখানে একজন আরেকজনের অংশ না। এরকম টোটালি ডিফারেন্ট দুইটা জিনিসের যখন তুলনা করা হয় বা রিলেশন চিন্তা করা হয়, সেটা হচ্ছে রেশিও। তাহলে রেশিও কাকে বলে এটা তো মনে রাখবেই, পাশাপাশি এটা মনে রাখতে হবে যে রেশিওর ক্ষেত্রে নিউমারেটর ইজ নট এ কম্পোনেন্ট অফ ডিনোমিনেটর। পরীক্ষায় প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স অফ রেট এন্ড রেশিও, তাহলে বলতে হবে যে রেটের ক্ষেত্রে নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, বাট রেশিওর ক্ষেত্রে নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর। এরপরে থার্ড যে এপিডেমিওলজিক্যাল টুল সেটা হচ্ছে প্রপোর্শন। A proportion is the ratio which indicates the relation in magnitude of a part to the whole. Numerator is always included in the denominator. A proportion is usually expressed in percentage. Proportion বা percentage of female students in a class. যদি আমি সেক্স রেশিও বের করি তাহলে ফিমেল স্টুডেন্ট ডিভাইডেড বাই মেল স্টুডেন্ট, কিন্তু যদি আমি প্রপোর্শন অফ ফিমেল স্টুডেন্ট বের করি তাহলে উপরে নিউমারেটর হিসেবে হবে নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস, আর ডিনোমিনেটর হিসেবে নিচে হবে টোটাল স্টুডেন্টস, অর্থাৎ বোথ মেল এন্ড ফিমেল স্টুডেন্ট, উপরে হচ্ছে শুধু ফিমেল স্টুডেন্ট। তাহলে বের হবে প্রপোর্শন অফ ফিমেল স্টুডেন্ট ইন এ ক্লাস। তাহলে রেশিও আর প্রপোর্শনের পার্থক্য হচ্ছে ওখানে টোটাল আলাদা জিনিস থাকে, কিন্তু প্রপোর্শনে কিন্তু সম্পূর্ণ জিনিসের সঙ্গে তারই একটা অংশের
তুলনা করা হচ্ছে। একটা ক্লাসে মেল স্টুডেন্টও থাকে, ফিমেল স্টুডেন্টও থাকে। তো টোটাল হলো মেল ফিমেল বোথ স্টুডেন্ট। তার সঙ্গে যখন শুধু মেল অথবা শুধু ফিমেল স্টুডেন্টের অনুপাত বের করা হবে, সেটা হবে প্রপোর্শন। তাহলে আজকের ক্লাসে মূলত এইটুকুই। আমরা যা, যা পড়েছি তার মধ্যে সবই একদম মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন ৩ টা এইম নির্ধারণ করেছে এপিডেমিওলজির। To describe the distribution and magnitude of health and disease problems in human populations, to identify etiological factors in the pathogenesis of disease, to provide data essential to the planning, implementation, and evaluation of services for the prevention, control, and treatment of disease, and to setting up of priorities among those services. Our ultimate aim হচ্ছে to lead to effective action to eliminate or reduce health problems or its consequences and to promote health and well-being of society as a whole. তারপরে এখানে কি কি মেজারমেন্ট আছে, মেজারমেন্ট অফ মর্টালিটি, মরবিডিটি, ডিসেবিলিটি, ন্যাটালিটি, তারপরে মেজারমেন্ট অফ প্রেজেন্স, অ্যাবসেন্স অর ডিস্ট্রিবিউশন অফ ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস অফ দ্য ডিজিজ, মেজারমেন্ট অফ মেডিকেল নিডস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিস এন্ড আদার রিলেটেড ইভেন্টস। একইভাবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো মেজার করা এবং ডেমোগ্রাফিক ভেরিয়েবল মেজার করা। আর এইসব মেজারমেন্ট করার ৩টা টুল ইউজ করা হয়, রেট, রেশিও এবং প্রপোর্শন। বলেছি যে রেট হচ্ছে যে কোনো একটা ইভেন্ট কত মাত্রায় হচ্ছে এটা ক্যালকুলেট করার জন্য ৩টা অংশ, নিউমারেটর, ডিনোমিনেটর, মাল্টিপ্লায়ার এবং টাইম স্পেসিফিকেশন সাথে লাগে। আর রেশিও ২টা সম্পূর্ণ ভিন্ন জিনিসের তুলনা, এখানে নিউমারেটর ডিনোমিনেটরের অংশ না। কিন্তু রেট এবং প্রপোর্শনের ক্ষেত্রে নিউমারেটর ডিনোমিনেটরের অংশ, শুধুমাত্র রেশিওর ক্ষেত্রে না। আর প্রপোর্শন হচ্ছে টোটাল জিনিসের সঙ্গে তারই একটা অংশের তুলনা করা। তাহলে সবাই এই এই জিনিসগুলো আজকে রাতেই শিখে ফেলো, এখন অল্প জিনিস একদম শিখে ফেলো, তাহলে তোমাদের পরে আবার রিভিশন দিলেই মনে থাকবে। তো আজকের ক্লাস এখানেই থাকলো। আর অ্যাটেন্ডেন্স এর লিংক যেটা দেওয়ার কথা ছিল ওটা তৈরি করতে পারি নাই। তো নেক্সট দিন হয়তো ওটা তৈরি করা যাবে, তখন তোমাদের চ্যাট বক্সে দিলে একদম অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আর সবাইকে বলবে তখন ক্লাসে কিন্তু থাকতে হবে, না হলে অ্যাটেন্ডেন্স আবার কম হয়ে যাবে। কেউ কোনো প্রশ্ন করবে বা কিছু জানার আছে? হ্যালো, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।